আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আজকে তোমাদের বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় জননন্দিত একজন লেখক, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো, যে সাহিত্যকর্মগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে এবং পাশাপাশি যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ হিসেবে আসে। কিভাবে আসে? এরকম ভাবে প্রশ্ন আসে, কিসের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম, এরকম বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন চলে আসে। সো আজকের ক্লাসটি যদি তুমি মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ এখান থেকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি জাস্ট কিছুক্ষণের জন্য আমার সাথে মনোযোগ দিয়ে থাকো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, সেটি হচ্ছে এই যে নাচ এবং নাটক তোমাকে একদম পানির মতো সহজ করে দিব। জাস্ট কিছুক্ষণের জন্য আমার সাথে থাকো। তাহলে চলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাস এবং নাটকগুলো দেখে নেই। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তার জীবদ্দশায় মোট 14টি উপন্যাস লিখেছে। তার মধ্য থেকে 13টি উপন্যাস এখন পর্যন্ত পাবলিশড হয়েছে, একটি উপন্যাস এখন পর্যন্ত পাবলিশড হয়নি। তার মানে তুমি বলতে পারো, তার মানে তিনি কি এখনো লিখতেছেন? না, তিনি লিখতেছেন না। তিনি মৃত্যুবরণ করার আগে একটি উপন্যাস তিনি প্রকাশ করে যেতে পারেননি, সেই উপন্যাসটি হচ্ছে করুণা। আর বাকি 13টি উপন্যাস তিনি তার জীবদ্দশায় প্রকাশ করে গেছেন। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাকে ছোট্ট একটি টেকনিক দিব, আমার সাথে কিছুক্ষণ থাকলে দেখবা তুমি একদম ক্লিয়ার। তো দেখো, আমরা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো, দেখো এখানে লেখা আছে বউ ঠাকুরানীর হাট, তারপর আছে রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, ঘরে বাইরে, চতুরঙ্গ, গোরা, প্রজাপতি নিবন্ধে, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ। এত পড়াশোনা তোমাদের অ্যাডমিশন সময় দেখবে জিকে পড়তে হয়, ইংলিশ পড়তে হয়, বাংলা পড়তে হয়, এত পড়াশোনায় মাথা হ্যাং হয়ে যায়। সো জাস্ট তুমি এই যে আমি যে তোমাকে আজকে টেকনিক দিব, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, আচ্ছা, রাজর্ষি এবং মালঞ্চ কি বললাম বলতো? আমার সাথে একটু জাস্ট আমার সাথে একটু পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। দেখো, আচ্ছা, রাজর্ষি আর হচ্ছে মালঞ্চ। জাস্ট আমার সাথে গল্পটা একটু মনে রাখো, আমার সাথে একটু পড়ো, দেখবে ক্লিয়ার হয়ে যায়। খাতাটা জাস্ট সামনে নিয়ে রাখো, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রাজর্ষি মালঞ্চ হচ্ছে দুই বোন। রাজর্ষি মালঞ্চ দুই বোন। রাজর্ষি এবং মালঞ্চ নাম হচ্ছে দুই বোন ছিল। তারা ছিল কি? একজন আরেকজনের চোখের বালি। চোখের বালি। দেখবে খুব কাছাকাছি বয়সের দুইটা বোন যদি বাড়িতে থাকে বা দুইটা ভাই থাকে, তাদের মধ্যে দেখবে মারামারি লেগে থাকে। সো এই যে রাজস্বী আর মালঞ্চ, এরা দুই বোন ছিল, তাদের মধ্যে সবসময় কি ঝগড়া লেগে থাকতো, তারা একজন আরেকজনকে দেখতেই পারতো না, চোখের বালি। কেন জানো? এই মালঞ্চ ছিল গোরা এবং রাজস্ব ছিল খুব চালাক, চতুরঙ্গ। তাহলে রাজর্ষি মালঞ্চ দুই বোন, একজন আরেকজনের চোখের বালি। কেন? তার কারণ হচ্ছে তারা খুব সমবয়সী ছিল, তারা একজন আরেকজনকে দেখতে পারতো না। এখন এই যে রাজর্ষি মালঞ্চ দুই বোন চোখের বালি কেন? একজন হচ্ছে গোরা আর একজন হচ্ছে চতুরঙ্গ। তো তাদের তো আস্তে আস্তে তারা বড় হচ্ছে, বড় হওয়ার পর তারা কি করতেছে, তাদের তো একসময় বিয়ে হবে। সো এই যে তারা দিন দিন বড় হচ্ছে, বড় হওয়ার পর তাদের অবশ্যই বিয়ে হবে, তারা স্বামীর ঘরে চলে যাবে। সো তাদের তো এই ঝামেলাটা মিটানো দরকার, সেজন্য তারা কি করলো, দুইজনে মিলে যোগাযোগ করলো। কি যোগাযোগ করলো? তারা ঘরের বাইরে যাবে। কেন যাবে? খাওয়া দাওয়া করতে যাবে। আজকে খাওয়া দাওয়ার মাধ্যমে তাদের এই ঝগড়াকে মিটিয়ে ফেলবে। তাহলে কোথায় যাবে? ঘরে বাইরে। মনে রাখবো, আমরা ঘরের বাইরে যাবে। ঘরের বাইরে যাওয়ার সাথে একজন ছিল খুব ওই বই পড়তে ভালোবাসতো, তার কাছে একটা বই ছিল, বইটা ছিল 4 অধ্যায়ের। বইটার নাম ছিল কি? শেষের কবিতা। শেষের কবিতা। দেখো, তাহলে রাজর্ষি মালঞ্চ দুই বোন, তারা একজন আরেকজনের চোখের বালি। কেন? একজন ছিল গোরা, আরেকজন ছিল চতুরঙ্গ। তো তারা চিন্তা করলো, যেহেতু বড় হচ্ছে, বড় হওয়ার পর তাদের তো ঝামেলাটা মিটাইতে হবে, সেই জন্য তারা কি করলো, যোগাযোগ করলো। যোগাযোগ করে কোথায় গেল?
ঘরের বাইরে গেল। কেন ঘরের বাইরে গেল? আজকে তারা একটু খাওয়া দাওয়া করবে, ভালো মন্দ। তো ঘরের বাইরে যাওয়ার পর তারা কি করলো? 4 অধ্যায়ের একটা বই নিল। বইয়ের নাম কি ছিল? শেষের কবিতা। এখন এই শেষের কবিতা বইটা পড়তে পড়তে তারা একদিন চিন্তা করলো যে আমরা বউ ঠাকুরানীর হাটে যাব। কোথায়? বউ ঠাকুরানীর হাট। এই যে বউ ঠাকুরানীর হাটে যাওয়ার জন্য তারা প্রিপারেশন নিল, কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই বউ ঠাকুরানীর হাটে যাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো নদী পথ। সেজন্য নৌকায় ওঠার পর নৌকা ডুবে গেছিল। নৌকা ডুবি, কিন্তু কেউ তারা মরে যায়নি। কেন জানো? আল্লাহ তাআলার করুণা। আল্লাহ তাআলার করুণা। দেখো, এই যে আমি আবার একটু বলতেছি, দেখো জাস্ট একটু মিলাই নাও। রাজর্ষি মালঞ্চ দুই বোন, তারা একজন আরেকজনের চোখের বালি। কেন? একজন হচ্ছে গোরা, একজন হচ্ছে কি চতুরঙ্গ। তো তারা চিন্তা করলো যেহেতু তারা বড় হচ্ছে, এখন কি করা উচিত? তাদের মধ্যে ঝামেলাটা মিটানো দরকার। সেজন্য বাইরে তারা খাওয়া দাওয়া করতে যাবে। সেজন্য তারা দুজন যোগাযোগ করলো। যোগাযোগ করে ঘরের বাইরে গেল। যাওয়ার সময় কি নিল? 4 অধ্যায়ের একটা বই ছিল, বইয়ের নাম ছিল শেষের কবিতা। সেই বইটা নিল। নেওয়ার পর তাদের গন্তব্য কোথায়? বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাটে যাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে নৌকা। তো নৌকায় যেই তারা চললো, সেই মাত্র কি হয়ে গেল? নৌকাটা ডুবে গেল, কিন্তু তারা কেউই মারা গেল না। কারণ কি? আল্লাহ তাআলার করুণা। দেখো, এখানে মোট 13টি উপন্যাসের কথা বলা আছে। আরেকটি উপন্যাস হচ্ছে, দেখো, প্রজাপতির নির্বন্ধে। ঠিক আছে? তাহলে এই যে 13টা উপন্যাস তোমাকে এইভাবে মনে রাখা যায়। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে প্রজাপতির নিবন্ধে। তাহলে এই হলো মোট 14টা উপন্যাস, যে উপন্যাসগুলো কানোর ঠাকুর তার জীবদ্দশা কি করছে? প্রকাশ করে গেছে। একমাত্র উপন্যাস হলো করুণা, যেটা প্রকাশিত হয় নাই। তাহলে অ্যাডমিশনে এই প্রশ্নটা আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি তার জীবদ্দশায় তিনি সমাপ্ত করে যেতে পারেননি? সেটি হচ্ছে করুণা। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটা বলতো? এখান থেকে কোনটা প্রথম উপন্যাস মনে হচ্ছে? তোমাকে এখানে একটা সহজ টেকনিক দিচ্ছি। দেখো, এই সবগুলো উপন্যাসের মধ্যে একটা উপন্যাসের মধ্যে শব্দ সংখ্যা বা কি বলা হয় বর্ণ সংখ্যা বেশি। কোনটার মধ্যে বলতো? রাজর্ষি মালঞ্চ কোনটার মধ্যে বেশি? একটার মধ্যে বেশি, সেটা হলো বউ ঠাকুরানীর হাট। যেহেতু এটা বেশি, সো এটা হচ্ছে প্রথম উপন্যাস। কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটা? বউ ঠাকুরানীর হাট। আর বাকিগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় রচিত উপন্যাস। এখন চলে আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকগুলো আছে, নাটকগুলো আমরা কিভাবে মনে রাখবো? তোমাদের বইয়ের মধ্যে মোট 5টা উপন্যাস, দুঃখিত, 5টা নাটক, অর্থাৎ তোমাদের এইচএসসি সাহিত্য পাঠ, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর যে সাহিত্য পাঠ বইটি রয়েছে, সেই বইয়ের মধ্যে মোট 5টি নাটকের কথা বলা আছে। এই 5টি নাটক তুমি কিভাবে মনে রাখবে? মনে রাখার একটা সহজ টেকনিক দিচ্ছি, দেখো। মনে রাখবে হায়রে নাটক। এই হায়রে নাটক দ্বারা আমরা মনে রাখবো, যেন নাটক মনে রাখতেছি, এটা টেকনিক। তাহলে হায়রে নাটক, অচল রাজা ঠাকুরের রক্তে মুক্ত ডাকঘর। এই লাইনটি মনে রাখা যাবে না বলতো? অবশ্যই যাবে। আমি যেহেতু মনে রাখতে পারছি, তোমরা আমার থেকে আরো অনেক বেশি মেধাবী, তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। দেখো, হায়রে নাটক, অচল রাজা ঠাকুরের রক্তে মুক্ত ডাকঘর। হায়রে নাটক, অচল রাজা ঠাকুরের রক্তে মুক্ত ডাকঘর। এখানে হায়রে নাটক দ্বারা আমরা নাটককে বুঝাইছি, এটা নাটক টেকনিকটা মনে রাখতেছি এই দিক থেকে মনে রাখবো। দেখো, অচল দিয়ে মনে রাখবো আমরা অচলায়তন। অচলায়তন। এরপর দেখো, রাজা নিজেই একটা কি নাটক। এরপর হচ্ছে ঠাকুরের দিয়ে মনে রাখবো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আমরা মনে রাখতেছি। এরপর দেখো, রক্ত দিয়ে মনে রাখবো হচ্ছে রক্ত করবী। রক্ত করবী। এরপর হচ্ছে মুক্ত ধারা। মুক্ত ধারা। এরপর হচ্ছে ডাকঘর। ক্লিয়ার? তাহলে এই 5টা হচ্ছে তোমাদের বইয়ে, অর্থাৎ এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, অথবা নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়, অথবা এইভাবে চলে আসতে পারে, ধরো অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম, তাহলে আমরা কি দেখাবো? নাটক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস কনফিউশন হয়, দেখো,
এখানে রক্ত করবী, অনেকে এইভাবে মনে রাখো যে রক্ত কবরী, আসলে এটা রক্ত কবরী না, রক্ত করবী। এই দিক থেকেও অনেক সময় অ্যাডমিশনে প্রশ্ন দিতে পারে, তোমাকে হেজিটেশনে বা কনফ্লিক্ট সৃষ্টি করার জন্য দিতে পারে। অপশনের মধ্যে এক জায়গায় আছে রক্ত করবী, এক জায়গায় আছে রক্ত কবরী। সো মনে রাখতে হবে কি, রক্ত করবী। আশা করি ক্লিয়ার। সো এই পাঁচটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, এবং এর আগে যে 14টা বললাম আমরা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।